চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে সমাবেশের জন্য প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশে ঘটনা হবে বলে জানান বিএনপির নেতারা। ইউসুফ আলী রিপোর্ট। দীর্ঘ ২০ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে সমাবেশের আয়োজন করে স্থানীয় বিএনপি। সমাবেশ সফল করতে দূর দূরান্ত থেকে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে গত রাত থেকেই। মধ্যরাতে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন বিএনপির সিনিয়র নেতারা। আমরা আশা করছি সর্বস্তরের মানুষ এখানে কালকে অংশগ্রহণ করবে। আগে যদি 50টা গাড়ি আমরা ঠিক করতাম, এখন আমাদের উদ্যোগী 50টা গাড়ি আর সাধারণ জনগণের উদ্যোগে আরও 50টা গাড়ি আসতেছে। ইতিমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান আয়োজকরা। বিগত সময়ে যে জনসভাগুলো হয়েছে তার থেকে অনেক গুণ বেশি জনগণ এখানে উপস্থিত হবে। একটা সুন্দর একটা সমাবেশ হবে এবং সেইভাবে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। 16টি আসনেই আমরা জনাব তারেক রহমানকে উপহার দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের নেতাকর্মী থেকে শুরু করে অপামর জনসাধারণ ইতিমধ্যে চট্টগ্রামে ধানের শীষের জোয়ার বইতেছে। প্রথমবারের মতো তারেক রহমান প্রধান অতিথি হয়ে নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কারণে ইতিহাস সৃষ্টি করতে চায় চট্টগ্রাম জেলা বিএনপি। দুপুরে পোলো গ্রাউন্ড মাঠে বক্তব্য রাখার পর চট্টগ্রাম ত্যাগ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় ফেরার পথে ফেনীতে একটি, কুমিল্লায় 3টি এবং সোনারগাঁয়ে একটি সমাবেশে বক্তব্য রাখবেন। এসব সমাবেশে বিএনপির পক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনমত তৈরি করতে দিক নির্দেশনা দেবেন বলে ধারণা করা হচ্ছে। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠ থেকে ইউসুফ আলী, মাই টিভি। দর্শক, চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ আলী, ওখানকার সর্বশেষ প্রস্তুতি আসলে কেমন দেখছেন সেই সম্পর্কে আমাদেরকে জানাবেন। শাওন, আপনি জানেন যে দীর্ঘ 20 বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই চট্টগ্রামের যে দাবি তুলেছিলেন সেই দাবি আদায়ে এখানে সমাবেশ করেছিলেন, অর্থাৎ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে তিনি এখানে সমাবেশ করেছিলেন। সেই যে গণতন্ত্র রক্ষার যে দাবি বেগম খালেদা জিয়া তুলেছিলেন, সেই আজকের এই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন তাদের দাবি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। গতকাল রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে এসে পৌঁছালেও রাতে হোটেলে অবস্থান করেছেন এবং এখন তিনি তরুণদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হয়েছেন চট্টগ্রামের একটি হোটেলে। সেখান থেকে মিটিং শেষ করেই তিনি এই ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। এখানে ধারণা করা হচ্ছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যাতে বিএনপির পক্ষে বেশি করে জনমত তৈরি করা যায় সেই বিষয়ে দিক নির্দেশনা দিবেন। এছাড়া বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত চট্টগ্রামের যেসব সমস্যা রয়েছে সেই সকল সমস্যা সমাধানেও তিনি আশ্বাস দিবেন বলে ধারণা করা হচ্ছে। তবে আজকে এই যে সকাল 11টায় সমাবেশ শুরু হওয়ার কথা, 11টায় সমাবেশ শেষ হওয়ার পর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। এর মধ্যেই পথিমধ্যে তিনি ফেনীতে একটি জনসভায় বক্তব্য রাখবেন। সেখানে ফেনী জেলায় যেসব বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন তাদেরকে সাধারণ জনগণ এবং নেতাকর্মীর সঙ্গে পরিচয় করে দেবেন। এরপর তিনি কুমিল্লাতে 3টি সমাবেশে বক্তব্য রাখবেন। সবশেষ সমাবেশে বক্তব্য রাখবেন তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার অর্থাৎ সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁ নিয়ে যে নারায়ণগঞ্জ 3 আসন গঠিত, সেই নারায়ণগঞ্জ 3 আসনের কাঁচপুর বালুর মাঠে সেখানে তিনি বক্তব্য রাখবেন। সেখানে যেতে যেতে হয়তো মধ্যরাত হয়ে যেতে পারে। সেই সমাবেশ শেষ করে তিনি ঢাকার পথে রওনা দেবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে পোলো গ্রাউন্ড মাঠ রয়েছে, পোলো গ্রাউন্ড মাঠের সমাবেশ সফল করার জন্য দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে এসে এখনো কিন্তু চট্টগ্রাম জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশ স্থলে এসে উপস্থিত হননি। তারেক রহমানের যে তরুণদের সঙ্গে যে একটি
সভা চলছে। সেই সভাটি শেষ করার পর তারেক রহমানকে সঙ্গে নিয়ে চট্টগ্রামের শীর্ষ নেতারা এখানে এসে অবস্থান করবেন এবং দীর্ঘদিন পর তারেক রহমানকে তারা পেয়ে যে আনন্দে উদ্বেলিত হচ্ছেন, তারা হয়তো তারেক রহমান যেমন তাদেরকে অভিবাদন জানাবেন, তেমনি দলীয় নেতাকর্মীরাও তাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাবেন। তবে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে তাদের প্রিয় নেতা এখানে আসছেন এবং আজকের এই জনসভা থেকে তিনি কি নির্দেশনা দেন, সেই নির্দেশনাকে তারা বাস্তবায়ন করার জন্য, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, মূলত সেই নির্বাচনে যাতে বৈতরণী পার হতে পারে সেজন্যই দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হবে এবং তারা দলের চেয়ারম্যানের যে নির্দেশনা, সেই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য তারা নিজ নিজ এলাকায় ফিরে যাবেন এবং সেখানে দলের যে প্রার্থী রয়েছে, অর্থাৎ বিএনপির মনোনীত প্রার্থী যারা ধানের শীষ প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদেরকে বিজয়ী করার জন্য কাজ করবেন এবং যদি দেশের সর্বাধিক সংখ্যক আসনে বিএনপি জয়লাভ করতে পারে, তাহলে বিএনপি ক্ষমতায় এসে তারেক রহমান গত 25শে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রেখে যেটি দেশবাসীর উদ্দেশ্যে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান বাস্তবায়ন করা সম্ভব হবে বলে স্থানীয় নেতাকর্মীরা এমনটি জানিয়েছেন। সাউন্ড, এই ছিল চট্টগ্রামের পোলো গ্রাউন্ড থেকে বিএনপির নির্বাচনী জনসভার সবশেষ তথ্য। সাউন্ড। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের পোলো গ্রাউন্ডের মাঠ থেকে প্রস্তুতির সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত কুষ্টিয়া জেলা 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত কুষ্টিয়া দীর্ঘদিন ধরে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। কুষ্টিয়া জেলার নির্বাচনী প্রচারণা নিয়ে কুষ্টিয়ার প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার 4টি আসনেই বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফতে মজলিস, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনে মাঠে সক্রিয়। কুষ্টিয়া 1 দৌলতপুর, কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারা, কুষ্টিয়া 3 সদর এবং কুষ্টিয়া 4 খোকসা কুমারখালী, এই 4 আসনেই বিএনপি প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী। এখন যদি আবার আমি ইলেক্টেড হতে পারি, ইনশাল্লাহ যে সমস্ত অসমাপ্ত কাজ আছে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেই কাজগুলো করব। আমাদের কুষ্টিয়ার জনমানুষের জীবনমানের উন্নয়নের জন্য কাজ করছে এবং এরই ধারাবাহিকতায় শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং কর্মসংস্থানের জন্য আমরা কাজ করব। এদিকে জামাতের প্রার্থীরাও আসনগুলোতে জয়ের ব্যাপারে আশাবাদী। জেলায় মোট ভোটারের সংখ্যা প্রায় 17 লাখ। দীর্ঘ 17 বছর ভোট দিতে না পারার ক্ষোভ ও প্রত্যাশা রয়েছে সাধারণ ভোটারদের মধ্যে। তারা বলছেন দল বা প্রতীক নয়, সৎ, যোগ্য ও জনকল্যাণে কাজ করবে এমন প্রার্থী তাদের পছন্দ। আমাদের কুষ্টিয়া সদর থানা জানেন একটু ওরাটা পুড়ে যাওয়ার কারণে এবং অস্ত্রগুলো লুট হওয়ার কারণে আমরা এখনো আতঙ্কে আছি। সর্বোপরি শিক্ষা, নারী উন্নয়ন, শিশুদের জীবনের বিকাশ এবং সম্প্রীতি, ভালোবাসা এগুলো সৃষ্টি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ময়দান যদি লেভেল প্লেইং ফিল্ড হিসাবে ঘোষণা করতে হয়, তাহলে অবশ্যই অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী এবং চাঁদাবাজদের গ্রেপ্তারের মাধ্যমেই এই খোকসা কুমারখালীকে নির্বাচনের একটা নতুন পরিবেশ তৈরি করতে হবে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের কার্যকর ভূমিকার প্রত্যাশার কথা জানিয়েছে ভোটাররা। সমস্ত যার থাকলে সেই দেবে, আর যার সমস্ত না থাকলে গরিব মানুষরা তারা কি করবে? তো আমরা চাই যে গরিব মানুষের জন্য ভালো উন্নতি করুক বা তার সাহায্য করুক। জেএমপি আমাদের কুষ্টিয়ার জন্য সুন্দর পরিবেশ গড়বে, চাঁদাবাজি, দুর্নীতি, মাদক দ্রব্য এগুলো নির্মূল করবে। আমাদের কুষ্টিয়াটাকে স্পোর্টসের দিক থেকে, স্কুল কলেজ দিক থেকে সব কিছু মিলায়ে যেন আপডেট করে ফেলে। দুর্নীতিমুক্ত কুষ্টিয়া চাই, আর কুষ্টিয়ার একটা রোডম্যাপ লাগবে যে আমাদেরকে বোঝাবে যে কুষ্টিয়াতে আমরা এমন এমন কাজ করব। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করবে, সন্ত্রাস নিয়ন্ত্রণ করবে, সব কিছু ভালোভাবে পরিচালনা করবে এবং ইসলামের পথে রাষ্ট্রটা যেভাবে পরিচালনা করা যায় সেভাবে পরিচালনা করবে। কুষ্টিয়া 4 আসনে এবার ভোটের লড়াই কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় সেটি এখন দেখার অপেক্ষায়। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। 10 বছর আগে যে প্রকল্পের স্বস্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আজ তাই হয়ে উঠেছে ভোগান্তির নাম। রাজধানীর সঙ্গে উত্তর ও পূর্বাঞ্চলের যোগাযোগ সহজ করার কথা ছিল ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে,
কিন্তু দীর্ঘদিনের ধীরগতির নির্মাণ কাজ আর অব্যবস্থাপনায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। কোথাও তীব্র যানজট, কোথাও আবার নিরাপদ পারাপারের অভাবে ঝুঁকিতে পথচারীরা। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের বর্তমান চিত্র তুলে ধরছেন গাজীপুর থেকে চঞ্চল খান। গাজীপুর মহানগরীর বগুড়া বাইপাস এলাকায় বগুড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার ঢাকা বাইপাস সড়কের মাত্র ১৮ কিলোমিটার অংশ সাময়িকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। বাকি অংশে চলছে ধীরগতির নির্মাণ কাজ। এর ফলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। রাস্তার যে পরিস্থিতি ভাঙচুর করে থেকে গেছে, কার কোনো খবর নাই, হেরা তো কই গেছে তাও জানি না। এই রাস্তাতে আপনার গাড়ি চলা যায় না, অনেক সমস্যা। অল্প একটু ভালো, আবার সামনে ভাঙাচুরা আছে, ওটা রাস্তা এগুলো চলাচলের অনেক সুবিধা হবে। এই দীর্ঘ সড়কে পর্যাপ্ত আন্ডারপাস ও ফুটওভার ব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক পারাপার হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দা ও সামাজিক কর্মীরা বহুবার ফুটওভার ব্রিজের দাবি জানালেও বাস্তবে নেই কোনো অগ্রগতি। বৃষ্টির দিনে তো আবার এই চলাফেরা করলে সমস্যা, কাদা হয় অনেক, দেখা যায় অনেক গাড়িরও সমস্যা হয়। দ্রুত কাজ হোক, এটাই আবেদন আর কি, যাতে আমরা সবাই ভালোভাবে চলতে পারি। চলতি বছরের মধ্যেই ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে পুরোপুরি চালু করার আশ্বাস দেন প্রকল্প পরিচালক। প্রজেক্টের কাজটা শেষ হবে ব্যাপারে আমাদের আপাতত যে পরিকল্পনা, তাতে এই বছরের ডিসেম্বর নাগাদ শেষ হবে আশা করি আমরা, একদম বগুড়া থেকে শুরু করে মদনপুর পর্যন্ত। দফায় দফায় সময় বাড়ানো এক যুগ ধরে চলা এই প্রকল্পে বিলম্ব এখন শুধু উন্নয়নগত সমস্যা নয়, এটি জনদুর্ভোগ ও জননিরাপত্তারও বড় প্রশ্ন। শীতকালে ধুলাবালি এবং বর্ষায় খানাখন্দগুলো পরিপূর্ণ থাকে পানি এবং কাদাতে। কর্তৃপক্ষ বলছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ৪৮ কিলোমিটার মধ্যে ১৮ কিলোমিটার কাজ সম্পন্ন হলেও বাকি কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ করবে। নানান প্রতিবন্ধকতা শেষ করে দ্রুতই যান চলাচলের জন্য স্বাভাবিক করে দেবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। চঞ্চল খান, মাই টিভি, গাজীপুর। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শনিবার গোপালগঞ্জ শহরের গেট পাড়ায় আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের জেলা কার্যালয়ে এ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক মোহাম্মদ জুবাইর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কোকো ক্রীড়া পরিষদের জেলা সদস্য সচিব চৌধুরী মঞ্জুরুল ইসলাম সহ জেলা ও উপজেলা এবং পৌর কমিটির বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ। এ সময় প্রধান অতিথি আরাফাত রহমান কোকো জীবনের স্মৃতি স্মরণ করে এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে আহলে সুন্নাত ওয়াল জামাত ও বৃহত্তর সুন্নি জোট সমর্থিত এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী আয়েশা আক্তারের সমর্থনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নাল আবেদিন জুবায়ের। ইসলামিক ফ্রন্ট জেলা শাখার সভাপতি সৈয়দ মুস্তাফিজুর রহমান নোমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক পীরজাদা সালাউদ্দিন আহমেদ দীপুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য প্রার্থী আয়েশা আক্তার। কর্মীসভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, নারী কর্মী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ১০ আসনের বিএনপির মনোনীত সংসদ প্রার্থী ও পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাইদ আল নোমান বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে, যা প্রতিটি জনপদে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। শনিবার নির্বাচনী প্রচারণাকালে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশ ও প্রবাসীর মানুষ পরিবর্তনের বার্তা পেতে অপেক্ষা করছেন। তিনি প্রবাসীদের অধিকার নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়ে বলেন, যাতায়াত, নিরাপত্তা এবং বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া হালিশহর, পাহাড়তলী এলাকায় পূর্ণাঙ্গ হাসপাতাল, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। এদিন রামপুর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। শরীয়তপুর জেলার সদর উপজেলার শোলপাড়া ইউনিয়নে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার অনুসারীদের অন্তত ৮ থেকে ১০টি বসতভিটা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। গতরাতে ইউনিয়নের চর গয়ঘর গ্রামের কয়েকটি বাড়িতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
হামলাকারীরা বাড়িঘরে আগুন ধরিয়ে দিলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকেই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। বর্তমান চেয়ারম্যান সহ ইউনিয়ন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। এর জের ধরেই এই হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাড়িঘরে মনে কর স্বর্ণ, অহংকার, টাকা পয়সা সবকিছু লুটপাট করে নিয়ে যায়। আমি এটা ন্যায় বিচার চাই। তো রাতের অন্ধকারে 10টা থেকে রাতের 12টা পর্যন্ত এই এলাকায় হেলাল আকনের নেতৃত্বে, দুলাল আকনের নেতৃত্বে আনোয়ার আকন, মামুন আকন এরা মিলে পুরা 12টা বাড়ি তছনছ করে ফেলে বিভিন্নভাবে কোবাইয়া এবং ব্যাপক আকারে লুটপাট করেন।